এরপরের দিন এখান থেকে এদিক হয়ে গেছে, পরের দিক আজকে পড়াবো এখান থেকে, মানে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা। তো প্রশ্ন 4 মার্কে দিতে হবে এরকমভাবে যে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা বলতে কী বোঝো। হ্যাঁ, তো আমি পড়ে দিচ্ছি, দেখো। 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। তো কত সালে করে? 26শে আগস্ট 1789। এই ঘোষণাপত্রে বলা হয় যে মানুষ স্বাধীনতা ও সমান অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই স্বাধীনতা ভোগ করার অধিকারী। মানুষ জন্মের সঙ্গে সঙ্গে কয়েকটি প্রকৃতিদত্ত অধিকার লাভ করে। এই অধিকারগুলি হলো স্বাধীনভাবে বাঁচার, সম্পত্তি অর্জন ও ভোগ করার, জীবনের নিরাপত্তা রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। এই অধিকারগুলি ছেড়ে দেওয়া যায় না। আইনের উৎস হলো জনমত। জনমতের বিরুদ্ধে আইন রচিত হতে পারে না। এবং কী বলছে? সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির মধ্যেই নিহিত আছে। রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী নন। আইনের চোখে সব নাগরিক সমান। কেউ কোনো বিশেষ মর্যাদা পেতে পারে না। সম্পত্তির অধিকার একটি পবিত্র অধিকার। আইনের সাহায্য ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা কারাদণ্ড দেওয়া যাবে না। এটা কিসে আমরা পাচ্ছি? মানুষ ও নাগরিক অধিকার ঘোষণাপত্রে এগুলো সব তুলে ধরা হয়েছে। এবার কী বলছে? মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। এই ঘোষণাপত্রে সরকারি ক্ষমতার বিভাজন এবং ব্যক্তি স্বাধীনতাকে মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়। তবে এই ঘোষণাপত্রে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন অর্থনৈতিক অধিকারের কথা বলা হয়নি। ক্ষয় বলা হয়েছে সামাজিক সাম্যের বিষয়টি খুব স্পষ্ট নয়। এবং গয়ে বলা হয়েছে সংগঠিত আন্দোলন বা শিক্ষার অধিকার সম্পর্কেও এই ঘোষণাপত্রটি নীরব। এবং ঘয়া বলা হয়েছিল, ঘয়ে কী বলা হয়েছে? সম্পত্তির অধিকারের কথা বলে বর্জুয়ার স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক ও সাহসী পদক্ষেপ হিসেবে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের মূল অপরিসীম। তাহলে কী বলা হলো? যে মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক সাহসী পদক্ষেপ হলো কি? যে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণাপত্রের মূল অপরিসীম। মানে হচ্ছে যে মানুষ ও নাগরিক ঘোষণাপত্রের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের স্বাধীনতা, তাই না? এবং যারা অত্যাচার করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং সম্পত্তি এবং অর্থ এগুলো তাদের মধ্যে স্বাধীনভাবে রাখতে হবে, তাই না? এবং আরেকটি বলা হচ্ছে যে আইনের উৎস হবে কি? জনমত। এবার কী বলা হয়েছিল? যে জনমতের বিরুদ্ধে আইন রচিত হতে পারে না। এবার আরও কী কথা বলেছিল? যে আইনের চোখে সব নাগরিকই সমান, কেউ কোনো বিশেষ মর্যাদা পেতে পারে না। এটা বলা হয়েছিল এই কিসে বলা হয়েছিল? যে নাগরিকের যে ঘোষণাপত্র, তাই না? মানুষ ও নাগরিকের ঘোষণাপত্রে এই কথাগুলো তুলে ধরা হয়েছিল। এবারে আসছে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। ফরাসি বিপ্লবের আদর্শের প্রভাব, মানে আদর্শের যে বৃহত্তর প্রভাব, মানে এই কোয়েশ্চেন এইভাবে দিবে যে ফরাসি বিপ্লবের যে বিশেষ যে আদর্শ সেগুলো লিখো বা তার সম্পর্কে লিখো। তাহলে কী হবে? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। এটা শর্টে দিতে পারে কোয়েশ্চেন যে ফরাসি বিপ্লবের মূল আদর্শ হলো কী ছিল। হ্যাঁ, তাও কী বলছে দেখে 1789 খ্রিস্টাব্দের ফরাসি বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক দিক নির্দেশনার চিহ্ন হিসেবে স্মরণীয় হয়ে আছে। ফ্রান্স তথা পৃথিবীর ইতিহাসে এক মোড় ফেরার কাহিনী বলা যায় এই বিপ্লবকে। ফরাসি বিপ্লব আঘাত করেছিল বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে। প্রাক ফরাসি বিপ্লব সমাজ দাঁড়িয়ে ছিল বিশেষ অধিকার ও সুবিধার ওপর, কিন্তু এই বিপ্লবের লক্ষ্য ছিল সেই বিশেষ অধিকার বিলোপ করে সাম্য প্রতিষ্ঠা করা। এই বিপ্লব বংশ পরিচয় বা জন্ম কৌলীন্যকে অস্বীকার করে এবং যোগ্যতা ও কর্মদক্ষতাকে মানুষের সামাজিক অবস্থান ও মর্যাদার মাপকাঠি হিসেবে গ্রহণ করে। ফলে সামাজিক বিভেদ, বৈষম্যের ভিত শিথিল হয়। বিপ্লব চলাকালীন ফ্রান্সে সাম্যবাদী আদর্শ মূর্ত হয়ে উঠেছিল।
এই সময় ব্যাবিউফ সাম্যবাদী আদর্শ প্রচার করেন। এবার কী বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের ফরাসি বিপ্লবের ফলে ব্যক্তির স্বাধীনতা আইনের চোখে সকলে সমান, তাই না? এখানে কী বলা হয়েছে যে ফরাসি বিপ্লবের ফলে, মানে কোন বিপ্লবের ফলে? তবে কি ফরাসি বিপ্লবের ফলে কী হয়েছিল যে ব্যক্তি স্বাধীনতা ও আইনের চোখে সকলেই সমান। এই আদর্শ বিষ্ঠা লাভ করে কিসের মাধ্যমে? সেই ফরাসি বিপ্লবের ফলে। পূর্ববর্তী যুগের শ্রেণীগত বৈষম্য, সুযোগ সুবিধা ও ধর্মীয় বৈষম্যের অবসান ঘটে। দাস প্রথা ও সামন্ত প্রথার বিলুপ্তি ঘটে। স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা স্বীকৃতি লাভ করে। 19 শতকের উদারপন্থীদের প্রধান দাবি ছিল ব্যক্তি স্বাধীনতা। ফরাসি বিপ্লব রাজতন্ত্রের পরিবর্তে দেশ ও জাতির প্রতি আনুগত্য গড়ে তুলেছে। জাগ্রত হয়েছে আধুনিক জাতীয়তাবাদ। বিপ্লব সামাজিক ব্যবধান তুলে দিয়ে সমগ্র জাতিকে ঐক্য চেতনায় উদ্বুদ্ধ করেছিল। ফরাসি বিপ্লবের 3টি আদর্শ, যে মূল আদর্শ আমি আগে বলেছিলাম যে ফরাসি বিপ্লবের যে মূল 3টি আদর্শ পরীক্ষা খুবই আসা মতন: সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সর্বত্র এক নতুন রাজনৈতিক আদর্শ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সাম্য বলতে সব রকমের বিশেষ অধিকারের অবসান, আইনের চোখে সকলে সমান এবং সকলের সমান সুযোগ। মৈত্রী বলতে ভ্রাতৃত্ববোধের আদর্শ, সকলে মিলে পৃথিবীকে সুন্দর ও আনন্দময় করে তুলবে। আর স্বাধীনতা মানে, স্বাধীনতা বলতে বোঝায় জনসাধারণের সার্বভৌমত্ব এবং ব্যক্তির স্বাধীনতাকে বোঝায়। তাহলে বোঝা গেল যে ফরাসি বিপ্লবে যে 3টি আদর্শ ছিল, মূল আদর্শ, সেগুলো কী কী? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তো যদি বলা হয় যে সাম্য বলতে কী বুঝো? সাম্য বলতে বোঝায় সেগুলোকে কি, যে সব রকমের বিশেষ অধিকারের অবসান। বুঝা গেল? কী বোঝাচ্ছে যে সাম্য বলতে সব রকমের বিশেষ অধিকার, তাই না? বিশেষ যে অধিকার ছিল সেই অধিকারের অবসান। এবং কী বোঝা যাচ্ছে? আইনের চোখে সকলেই সমান এবং সকলেরই সমান সুযোগ। মানে কি বলছে? আইনের চোখে সকলের সমান এবং সকলের সমান সুযোগ। বুঝালো? এবং মৈত্রী যেগুলো আছে, মৈত্রী বলতে ভ্রাতৃত্ববোধের আদর্শ, সকলে মিলে পৃথিবীকে সুন্দর আনন্দময় করে তুলবে। বুঝালো? এটা হচ্ছে মৈত্রী। আর স্বাধীনতা কী বলতে চাইলে? স্বাধীনতা বলতে বোঝায় যে জনসাধারণের সার্বভৌমত্ব এবং ব্যক্তির যে স্বাধীনতাকে বোঝায়, মানে ব্যক্তির যে স্বাধীনতা মানে কি নিজের যে স্বাধীনতা সেটাকে হলো। একটু বোঝালো? এবার আসছে নতুন ফরাসি সংবিধান। এবার যে সংবিধান নতুনভাবে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধান দীর্ঘ আলোচনা পরে 1791 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে সংবিধান সভা ফ্রান্সের নতুন সংবিধান রচনা সম্পূর্ণ হয়। তাহলে কবে সম্পূর্ণ হলো? 1791 খ্রিস্টাব্দে, তাই না? এবার কী বলা আছে? নতুন সংবিধান অনুসারে ফ্রান্সের নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু করা হয়। ফ্রান্সের রাজার পরিবর্তে তিনি এক ফরাসি জাতির রাজা এই উপাধি দেওয়া হয়। তাহলে এখানে বোঝা গেল এখানে কী বলা হচ্ছে? বলছে ফ্রান্সের রাজার পরিবর্তে তিনি এখন ফরাসি জাতির রাজা এই উপাধি দেওয়া হয়। এবার কী বলা হচ্ছে? এই সংবিধানে ক্ষমতার কেন্দ্রে থাকে একক্ষযুক্ত আইনসভা। আইনসভার সদস্য হবেন 745 জন। এরা নির্বাচক মণ্ডলী দ্বারা 2 বছরের জন্য নির্বাচিত হবেন। সম্পত্তির ভিত্তিতে নাগরিকরা ভোটাধিকার পান। সমগ্র ফ্রান্সকে 83টি ডিপার্টমেন্টে ভাগ করা হয়। সেগুলি আবার জেলা, ক্যান্টন ও কমিউনে ভাগ করা হয়। নতুন সংবিধানে বিচার বিবেচনা গণতন্ত্রীকরণ করা হয়। চার্চের ভূসম্পত্তি বাজেয়াপ্ত করে তা জাতীয়করণ করা হয়। বুঝা গেল? লাস্ট চ্যাপ্টারে লেখা যাচ্ছে কি, যে সামন্ততন্ত্রের বিলোপ। আমি আগে বলেছি এটা যে দেখো বলছি যে সামন্ততন্ত্রের বিলোপ মানে কি? বিলোপ মানে তুলে দেওয়া, তাই না? উঠিয়ে দেওয়া দিদি। তো কী বলেছে? জাতীয় সভার আমলে 4 থেকে 11 আগস্ট 1789 খ্রিস্টাব্দের অধিবেশনে ফ্রান্সে সামন্ততন্ত্র লোপ করা হয়েছিল। জাতীয় সভায় 11 আগস্টের একটি
আদেশনামা দ্বারা জানায় সামন্ত প্রথা ফ্রান্স থেকে অথবা লুপ্ত হলো। সামন্ত কর, ভূমিদাস প্রথা সামন্ত প্রভৃতির জন্য কলিনের অধিকার, খেতাব, জমিদারি সত্ত্ব প্রভৃতি এবং সরকারি চাকরি লাভের একচেটিয়া অধিকার প্রভৃতি এই ঘোষণার দ্বারা লোপ করা হয়। এবং বলা হচ্ছে রাজার খাস জমি, গির্জার জমি বাজেয়াপ্ত করা হয়। জমিদারদের জমিদারি সত্ত্ব লোপের জন্য ক্ষতিপূরণ দানের কথা বলা হয়। বুঝা গেল? এবং বলছে ঐতিহাসিক কুরোপটকিন বলছে তার মহান ফরাসি বিপ্লব দ্য গ্রেট ফ্রান্স রিভলিউশন বলছে গ্রন্থে বলেছিলেন যে 4 আগস্টের রাত্রি ছিল বিপ্লবের এক মহান তারিখ, বিপ্লবী আন্দোলনের এক বিরাট পদক্ষেপ। তাহলে সামন্ততন্ত্র কী বোঝালো? সামন্ততন্ত্র হচ্ছে এরকম যে এই সামন্ততন্ত্র বিলোপ মানে কি তুলে দেওয়া, তাই না? তাহলে কি যে ফরাসি পরে যে সামন্ততন্ত্র ছিল আগে করি সেটা এখন থেকে আর থাকবে না, এরকম। এবং আরেকটা কী বলেছে যে রাজার যে খাস জমি, গির্জার যে যেসব গিয়েছিলো মানে খাস জমি, গির্জার জমি, এগুলো কী হয়েছিল? এগুলো বাজেয়াপ্ত করেছিল। এবং জমিদারদের জমিদারি সত্ত্ব লোপের জন্য ক্ষতিপূরণ দানের কথা বলা হয়েছিল, তাই না? এসবগুলো এখানে একটা দিয়ে আছে বিপ্লব পূর্ব ফরাসি সমাজ কাঠামো, সেটি একটু দেখে নেব। এবার কী বলা আছে এটা? নাগরিকের গণতান্ত্রিক অধিকারের ঘোষণা। তাহলে 26শে আগস্ট 1789 খ্রিস্টাব্দে সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে। এই ঘোষণাপত্রে বলা হয় যে মানুষ স্বাধীনতা ও সমানাধিকার নিয়ে জন্মগ্রহণ করে। মানুষ এই স্বাধীনতা ভোগ করার অধিকারী। মানুষ জন্মের সঙ্গে সঙ্গে কয়েকটি প্রকৃতিদত্ত অধিকার লাভ করে। এই অধিকারগুলি হলো স্বাধীনভাবে বাঁচার, সম্পত্তি অর্জন ও ভোগ করার, জীবনের নিরাপত্তা রক্ষা ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। এই অধিকারগুলি ছেড়ে দেওয়া যায় না। আইনের উৎস হলো জনমত, তাই না? জনমতের বিরুদ্ধে আইন রচিত হতে পারে না। সার্বভৌম ক্ষমতা একমাত্র জাতির মধ্যে নিহিত আছে। রাজা সার্বভৌম ক্ষমতার অধিকারী নন। আইনের চোখে সব নাগরিক সমান। কেউ কোনো বিশেষ মর্যাদা পেতে পারে না। সম্পত্তির অধিকার একটি পবিত্র অধিকার। আইনের সাহায্যে ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা বা কারাদণ্ড দেওয়া যাবে না। মতামত প্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার। এই ঘোষণাপত্রে সরকারি ক্ষমতা বিভাজন এবং ব্যক্তি স্বাধীনতাকে মৌলিক অধিকার বলে ঘোষণা করা হয়। তবে এই ঘোষণাপত্রে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল, যেমন অর্থনৈতিক অধিকারের কথা বলা হয়নি। সামাজিক এবং সাম্যের বিষয়টি খুব স্পষ্ট নয়। সাংগঠনিক আন্দোলন বা শিক্ষার অধিকার সম্পর্কেও এই ঘোষণাপত্রটি নীরব। সম্পত্তির অধিকারের কথা বলে বর্জ্য স্বার্থকেই প্রাধান্য দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রাথমিক ও সাহসী পদক্ষেপ হিসেবে মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণাপত্রের মূল অপরিসীম। বুঝা গেল একটু? এবারে আমি দেবো যে প্রশ্নগুলো খুবই আসান্ত, এক কথা উত্তর, তাই না? আমি বলছি খুবই আসান্ত যেগুলো সেগুলো দিলাম। যেমন 1 নম্বর কোয়েশ্চেন, লেতর দ্য ক্যাসে কি? খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তুর্গ কে ছিল? ফরাসি বিপ্লব কবে হয়? এবং আরেকটা হচ্ছে যে দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রহণের কাল লেখা, এই কোয়েশ্চেনটা। আরেকটা হচ্ছে দেখি এখানে বলা হয়েছে যে ফ্রান্সের আইনসভার নাম কি? ফ্রান্সের আইনসভার নাম কি কোয়েশ্চেনটা করবা। আর একটা রোবসপিয়ার কে ছিলেন? সন্দেহের আইন কি? খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এবং আরেকটা কি বলা হয়েছে, কোন ফরাসি রাজার আমলে ফরাসি বিপ্লব হয়েছিল? এগুলো এক কথা উত্তর। এবারে আমি দেবো 2 মার্কের কোয়েশ্চেন, যেগুলো খুবই আসান্ত। যেমন 2 মার্কে টেনিস কোর্টের শপথ বলতে কী বুঝো? করভি কি? এবং অসিয়া রেজিম কি? সাকুলত কাজে বলা হয়? ব্যক্তি ও নাগরিকের অধিকার। এবার 4
4 মার্কে যেটা খুবই আসার মতন, ফরাসি বিপ্লবে নারী আন্দোলন, ব্যক্ত নারী আন্দোলন সেটা, হ্যাঁ। এবং আরেকটা আছে কি, টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো 4 মার্কে, এবং স্যাকুলথ। এবং আরও এক্সট্রা কোয়েশন বলছি, তার মধ্যে 4 মার্কের বলছি, 4 মার্ক হচ্ছে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব, হ্যাঁ, এটা খুবই আসার মতো কোয়েশ্চেনটা। এবং একটা আছে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ সংক্ষিপ্ত পরিচয় দাও। এবং 8 মার্কের কোয়েশ্চেন, এখানে 8 মার্কের কোয়েশ্চেন আছে যেটা এখান থেকে আসার মতো সবচেয়ে বেশি এই বছর, জ্যাকোবিন। এই কোয়েশ্চেনটা জ্যাকোবিন শাসন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। আর একটা হচ্ছে যে ফরাসি বিপ্লব দার্শনিকদের অবদান আলোচনা করো, এটা। আর ফরাসি বিপ্লবের জন্য বুর্ব রাজবংশ কতক্ষণ দায়ী, এই 3টার মধ্যে একটা এখান থেকে কমন পাওয়া যায় বড় কোয়েশ্চেন। আর একটা দিদি সেটা হচ্ছে হ্যাঁ, ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা, খুবই আসলে 8 মার্কের। বুঝা গেলো যে অ্যাডাম স্মিথের যে বইটা সেই কোয়েশ্চেনটা, এক্সট্রা কোয়েশ্চেন এগুলো ভালো করে পড়বা অবশ্যই। এখান থেকে তোমরা কমন পেলে আজকে প্রথম চ্যাপ্টার কমপ্লিট হলো। আর কোয়েশ্চেন আমি বলে দিলাম কোনগুলো আসার মতন, অবশ্যই এগুলোই করবা। এখান থেকে প্রথম চ্যাপ্টারকে যা আসার এর মধ্যে আসবে। আমি পরের ভিডিওতে বলবো দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন, সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এগুলো তোমরা দেখে থাকবা। তো ঠিক আছে আজকের মতন।